প্রিয় বন্ধুরা, চলে আসলাম ভারতের বৃহত্তম উদ্যান ইকো পার্কে। এই উদ্যানের মোট আয়তন 480 একর বা 190 হেক্টর এবং এর সঙ্গে একটি দ্বীপসহ 104 একর বা 42 হেক্টর আয়তনের জলাশয় বা জলাভূমি রয়েছে। এই উদ্যানেই 2.89 একর এলাকা জুড়েই গড়ে তোলা হয়েছে ভারতের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম সোলার ডোম। গম্বুজাকৃতির এই জাদুঘরটি প্রায় 27 মিটার উঁচু। এখানে প্রায় 2000টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যা থেকে প্রায় 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এই জাদুঘরের নেপথ্যের মূল উদ্দেশ্য হল বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করা। এটি মঙ্গল থেকে রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 অবধি খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। প্রবেশ মূল্য 3 বছরের নিচে বিনামূল্যে, 3 বছরের উপরে প্রবেশ মূল্য 200 টাকা। আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম এবং এখানে কি কি আছে পরপর দেখে নেব। এখানে ঢোকার পরেই একটি রোবটকে দেখা যাচ্ছে, যা দর্শনার্থীদের গাইড হিসাবে কাজ করে। গ্যালারি অংশে প্রবেশ করে প্রথমেই দেখলাম লেখা আছে, আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে। এখানেই দেখা যাচ্ছে সোলার ডোম এর মডেলটি। পূর্বেই বলেছি এটি 27 মিটার উচ্চ গম্বুজ, যার ব্যাস 45 মিটার। এখানে 50টিরও বেশি আকর্ষক প্রদর্শনী, 6টি অনন্যভাবে ডিজাইন করা টানেল, মনোমুগ্ধকর উপস্থাপনার জন্য 30টি প্রজেক্টর, 6টি ইন্টারেক্টিভ রোবট যা দর্শকদের ব্যস্ততা বাড়ায়, প্যানোরামিক ভিউইং গ্যালারি, ডিজিটাল অ্যাসেম্বলি গেম, 2100 সালে কলকাতার একটি সিনেমাটিক ভিশন, স্মার্ট সিটি মডেল, একটি সুন্দর ক্যাফে ও একটি উপহারের দোকান। আমরা কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে বিগত 200 বছরে জীবাশ্ম জ্বালানি দহন, পরিবেশের অবনমন, অরণ্য ডিফরেস্টেশন এবং প্রজাতি বিলুপ্তি সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। এর পরবর্তী অংশে পৃথিবীর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে, সেই সঙ্গে আমাদের পৃথিবীর যে রঙের পরিবর্তন হচ্ছে সেই সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। একটি গ্লোব দেখা যাচ্ছে, যেখানে পৃথিবীর উষ্ণতম স্থানগুলিকে রঙের সাহায্যে দেখানো হয়েছে। 120 বছরের মধ্যে ভারতের উষ্ণতম বছর ছিল 2022 সালের মার্চ মাস। সেই সময় ভারতের কোথায় কত উষ্ণতা ছিল তা মানচিত্রে দেখানো হয়েছে।
অন্যদিকে বিগত 200 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম সময় ছিল 2022 সালের জুন জুলাই মাস। সেই সময় পৃথিবীর কোন দেশ উষ্ণতা কেমন ছিল তা মানচিত্রে দেখানো হয়েছে। এরপর আমরা একটি টানেলে প্রবেশ করছি। এখানে পৃথিবীর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ভিডিও উপস্থাপন করা হয়েছে। টানেল থেকে বেরিয়ে সামনে এগিয়ে গেলে পড়বে একটি পোস্টার, যেখানে বায়ু দূষণের প্রভাব দেখানো হয়েছে। বায়ু দূষণের কারণ এবং বায়ু দূষণের প্রভাবে কি হয় সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তার পাশেই আছে একটি পৃথিবীর মানচিত্র, যেখানে পৃথিবীর কোন কোন দেশে বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি তা দেখানো হয়েছে। এই চিত্রের নিচের অংশে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বায়ু দূষিত শহরগুলি সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। বায়ু দূষণের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে বরফ গলন, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, আর সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির কারণে সমুদ্রের উপকূলবর্তী শহরগুলি 2050 সালের মধ্যে জলে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা। এইভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে পৃথিবীর কোন কোন শহরগুলি সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যেতে পারে সেই সম্পর্কে তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। তথ্য অনুযায়ী টোকিও, মুম্বাই, নিউ ইয়র্ক, কলকাতা, লন্ডন প্রভৃতি শহরগুলি জলে নিমজ্জিত হতে পারে। পাশে থাকা চিত্রে দেখতে পাচ্ছি যে প্রতি বছর 1,20,000 কোটি টন মেরু বরফ পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে। গ্রিনল্যান্ডের কোন অংশে কতটা বরফ গলে গিয়েছে সে সম্পর্কে তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে, সেই সঙ্গে মানচিত্রেও দেখানো হয়েছে। আবার টানেল, সেখানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ভিডিও দেখানো হচ্ছে। টানেল পেরিয়ে পৃথিবীর মানচিত্র, যেখানে 2100 সালের মধ্যে কোন কোন স্থানগুলো প্লাবিত হতে পারে তা নীল রঙের সাহায্যে দেখানো হয়েছে। 2100 সালের মধ্যে ভারতের কোন কোন অঞ্চলগুলো প্লাবিত হবে তা ভারতের মানচিত্রে দেখানো হয়েছে। ভারতের মানচিত্রে যে তথ্য উপস্থাপন করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে উপকূলবর্তী সমস্ত অঞ্চল, সেই সঙ্গে উপকূলবর্তী শহর যেমন মুম্বাই, কলকাতা, পারাদ্বীপ প্রভৃতি শহরগুলিও জলের তলায় নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে। গ্যালারি পেরিয়ে সামনে এগিয়ে গেলে দাবানল সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। এখানে দেওয়া তথ্য অনুযায়ী 2020 সালের নভেম্বর মাস থেকে 2021 সালের জুন মাসের মধ্যে শুধুমাত্র ভারতেই 3,45,989টি ভয়ানক দাবানলের ঘটনা ঘটেছে। 2018 বা তার আগে থেকে 2020 বা তার পরবর্তীতে দাবানলের সংখ্যা যে বেশি হয়েছে তা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। দাবানলের প্রধান কারণগুলি কি কি, কোন দেশে এই দাবানলের পরিমাণ সবচেয়ে বেশি ঘটছে তা দেখানো হয়েছে। পাশের পৃথিবীর মানচিত্রে পৃথিবীর দাবানল দ্বারা আক্রান্ত স্থানগুলো দেখানো হয়েছে। পৃথিবীর মানচিত্রের নিচের অংশে 21 শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর দাবানল সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। পরবর্তী অংশে সমুদ্রের জলে খনিজ তেল ছড়িয়ে পড়া সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে।
একবিংশ শতাব্দীতে পৃথিবীর কোন কোন অংশে সবচেয়ে বেশি পরিমাণে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে তা এখানে দেখানো হয়েছে। সমুদ্রের জলের উপরে তেল ছড়িয়ে পড়লে পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়ছে তাও উল্লেখ করা হয়েছে। এরপরে উল্লেখ করা হয়েছে জলবায়ুগত দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে। প্রদত্ত তথ্য অনুযায়ী বিগত ৩০ বছরে প্রাকৃতিক বিপর্যয় বেড়েছে ৩ গুণ। পৃথিবীর মানচিত্রে দেখানো হয়েছে পৃথিবীর কোন কোন অংশে সবচেয়ে বেশি পরিমাণে আবহাওয়াগত দুর্যোগ বা বিপর্যয় সংঘটিত হয়েছে। প্রদত্ত তথ্য অনুযায়ী জলবায়ুগত বিপর্যয়ের কারণে 2,50,000 মানুষের মৃত্যু হচ্ছে প্রতি বছর। আমরা চিত্রে দেখতে পাচ্ছি সবচেয়ে খারাপ বায়ু দূষণ প্রভাবিত শহরগুলি। 1985 সাল থেকে পৃথিবীর তাপমাত্রা কিভাবে পরিবর্তন হচ্ছে তা পৃথিবীর চিত্র অঙ্কনের মাধ্যমে দেখানো হয়েছে। নীল থেকে লাল দিকে এগিয়ে যাওয়া জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন ধাপ নির্দেশ করে। আমরা এতক্ষণ যা দেখলাম তাতে বোঝা যাচ্ছে পৃথিবীর অবস্থা ভয়াবহ। এই অবস্থা থেকে পৃথিবীকে বাঁচাতে হলে কি করতে হবে তা আমরা এখন দেখে নেব। এগুলিকে আমাদের ভাগ্যের খাতি, আমাদের একমাত্র বাসস্থান এই পৃথিবীকে বাঁচাতে হলে একমাত্র আশা আছে। The earth we knew has changed. The rivers are dried up, leaving thirstful farms behind.
We have lost more in the race of development. Empty all our resources. Our home has suffered irreparable damage. We now need one more earth to meet our requirements. Today, we stand the greatest need for humanity. The need to give us the power to shape our future. The need that is our only path towards a better tomorrow. That need is renewable energy. But why do we need renewable energy with such desperation? If you look a little deeper, you will find out that the main culprit behind our planet's devastation is climate change. I know it won't know how we produce this power. Our total dependency on fossil fuels for centuries has caused a grave assault on our environment, polluting our air, contaminating our land, and poisoning our water. Most of our industries and transportation run on fossil fuels, shrouding our cities in a toxic haze. Only in the last 2 centuries, burning fossil fuels has become the #1 cause of greenhouse gas emissions and global warming. On top of it, these fossil fuel reserves are finite and inexhaustible. So when we tap into these limited resources, we also strip our earth bare. By burning fossil fuels for power production, we pay the price with millions of premature deaths, our well-being, and ecological destruction. A shift to renewable energy can only save us from this devastation, but also sow the seeds for a flourishing tomorrow. Unlike fossil fuels, renewable energy is harnessed from sources that are naturally restored within our lifetime. Sunlight, wind, streams, rivers and tidal waves, along with Earth's thermal motion, are the primary examples of such sources. Renewable sources are not only abundant, but they have several advantages too. Foremost among these advantages is that renewables produce no direct greenhouse gas emissions. Even the emissions caused by the equipment manufacturing, installation, maintenance, or regulatory derision of fossil fuels. This is why renewable energy is regarded as the main source of power. Renewables help us reduce air, land, and water pollution, leading to better human and ecological health. Renewable sources are not just environmental savings, but game changers in the global economy and socio-political scenarios. Their reliability and efficiency are unmatched, and once installed, they also have a friendly operational cost. By stabilizing energy prices, renewables can resolve geopolitical conflicts, often triggered by fossil fuel price hikes and supply chain disruptions. Renewable energy can make public energy infrastructure more independent and create more jobs among local communities. Businesses and industries are increasingly investing in renewables for their accessibility and affordability, leading to a sustainable economic future. Other than meeting our electricity needs, renewables are useful across various other sectors,
from transportation to agriculture, and from industries to recycling and waste management. As lighting and other daily appliances account for just 17% of the world's energy requirements, it is also essential to use them across various sectors. Many agricultural processes like crop drying, irrigation, and dairy operations can run on renewable energy. Hydrogen produced from renewable electricity can meet the demands of meat processes and chemical industries. It can be used to offer thermal comfort in commercial and residential buildings. Some examples of this could be solar water heaters, boilers, heat pumps, and natural cooling systems. In transport too, renewable energy can power the rapidly growing fleet of the world's electric vehicles, but its impact doesn't stop there. Hydrogen-based electro-fuels derived from renewable electricity have the potential to revolutionize long-haul transport, powering aviation and ships. While the promise of renewable energy shines bright, it has its downsides too. In the current scenario, renewable sources struggle to match the immense production capacity of fossil fuels. High initial installation costs, limited infrastructure, and a lack of supportive policies. বেনারি বর্ধমান থেকে এসেছেন রুমা ব্যানার্জি। রুমা ব্যানার্জি আপনার বাড়ির লোক আপনার জন্য নিচে অপেক্ষা করছে, আপনি নেমে আসুন। বেনারি বর্ধমান থেকে এসেছেন রুমা ব্যানার্জি, আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছে। শুকিয়ে গেছে চাষের জমি, আমরা হারিয়েছি আরো অনেক কিছু। উন্নয়নের নামে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদকে শূন্য করেছি। আমাদের বাসস্থান এই পৃথিবীর অপূরণীয়। আমাদের প্রয়োজন মেটাতে চাই আরো। বর্তমানে আমরা মনুষ্যত্বের অস্তিত্বের সংঘাতের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের ভবিষ্যৎকে সুচারুভাবে গড়ার প্রয়োজন। উত্তম ভবিষ্যৎ গড়ার একমাত্র পথ তৈরি করার প্রয়োজন। ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারই হল সেই প্রয়োজন। কিন্তু পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারের এত প্রয়োজনীয়তা কিসের? একটি গভীরে তলিয়ে দেখতে বোঝা যাবে আমাদের পৃথিবী ধ্বংসের পিছনে প্রধান কারণ হল শক্তি উৎপাদন। আরো পরিষ্কার ভাবে বললে এই শক্তি উৎপাদনের পদ্ধতি জীবাশ্ম জ্বালানির উপর আমাদের শতাব্দী প্রাচীন নির্ভরতা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলেছে। দূষিত হয়েছে বায়ুমণ্ডল, চাষের জমি, জল। অধিকাংশ শিল্প ও পরিবহন ব্যবস্থা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। বিগত 2 শতাব্দীতে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস গ্যাস নির্গমনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে জীবাশ্ম জ্বালানির দমন। সর্বোপরি এই জীবাশ্ম জ্বালানির মোট পরিমাণ সীমিত এবং একদিন না একদিন তা শেষ হবেই। সেই জন্য যখন আমরা এই সীমিত সম্পদকে ব্যবহার করছি, পৃথিবীর ক্রমশ সম্পদ শূন্য হচ্ছে। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার আমাদের এই পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষা করবে এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারব। পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস
আমাদের জীবদ্দশায় প্রতিষ্ঠিত থাকবে। সূর্যরশ্মি, বায়ু, নদী, জোয়ার ভাটা এবং পৃথিবীর তাপ শক্তি হল পুনর্ব্যবহারযোগ্য শক্তি প্রাথমিক উদাহরণ। পুনর্ব্যবহারযোগ্য শক্তি শুধু যে অসীম অনন্ত তাই নয়, এই শক্তি ব্যবহারের অনেক সুবিধা আছে। এক্ষেত্রে সর্বাগ্রে বলতে হয় যে এই জাতীয় শক্তি কোন গ্রিন হাউস গ্যাস কম নয়। Renewable energy comes in various forms, each playing a crucial ছাদে 1300 বোর্ড সৌর প্যানেল লাগানো হয়েছে। কোথায় রাখি ভারতের মধ্যে প্রথম গ্রাম যেখানে সৌরশক্তি চালিত আধুনিক বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন। রান্নাঘরের ছাদের উপর রাখা সৌর খাতা রান্না করতে বর্তমানে ভারত 80 গিগাওয়াট ব্যবহারযোগ্য জলের স্রোতের সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে কিভাবে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তা একটি বড় মডেলের সাহায্যে এখানে উপস্থাপন করা হয়েছে। অপচলিত শক্তি জোয়ার ভাটা শক্তি। এই জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে তা সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। পাশেই বায়ু থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় সেই সম্পর্কে মডেল উপস্থাপন করা হয়েছে। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে একটি শহরের বিদ্যুতের চাহিদা মেটানো যেতে পারে সে সম্পর্কে সুস্পষ্ট একটি মডেল উপস্থাপন করা হয়েছে। এরপরে অপচলিত শক্তি ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই সংক্রান্ত মডেল এখানে দেখা যাবে। পরবর্তীতে সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায় এবং পৃথিবীর কোন কোন অংশে এখন এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সে সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। মডেলটা কেন উপস্থাপন করছে? পরবর্তী গ্যালারিতেই ভবিষ্যৎ শহর কেমন হবে, পরিবহন ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। কেমন হবে এটা দেখাচ্ছে। মানে ভবিষ্যতে পরিবহন ব্যবস্থা কেমন হবে বুঝেছো?
একেবারে উপরে অর্থাৎ তলাতে অবস্থান করছে একটি সুন্দর ক্যাফে এবং এর পাশে রয়েছে একটি উপহারের দোকান। এখান থেকে আপনি উপহার সামগ্রী সংগ্রহ করে নিয়ে লিফটের সাহায্যে আপনাকে নিচে নামতে হবে। সোলার ডোম মিউজিয়াম পরিদর্শন সমাপ্ত হলো। মিউজিয়ামের কোন অংশটি সবচেয়ে ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।